Friendly Falls Horror Calls. তো নমস্কার বন্ধুরা, ভূতের গলে আপনাদের আবার স্বাগত জানাই। আজকে কি বিষয়ে কথা হবে সেটা অলরেডি আপনারা থাম্বনেলেও দেখেছেন। জলপিশাচ। জলপিশাচ কি? আমার মনে হয় এই বিষয়টা নিয়ে ভূতের কল বা অন্যান্য কোনো জায়গায় এই বিষয়টা নিয়ে কোনো কথা হয়েছে কিনা আমার জানা নেই। যদি জানা হয় থাকে আপনারা কমেন্টে জানাবেন, কোথা দিয়ে শুনছেন সেটাও কমেন্টে জানাবেন। এবং তো চলুন তার কাছে ডাইরেক্ট যাব, কিন্তু তার আগে যেটা আমরা বলে থাকি বা আমাদের যে নাম্বার আছে 8961371072, আবারও বলছি 8961371072, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কল করতে পারেন, বা আপনাদের যদি কোনো রকম স্পিরিচুয়াল হেল্প লাগে সেটাও যদি আপনারা চান, এই নাম্বারে কল করে আমরা আপনাদেরকে সেই জিনিসটা প্রোভাইড করব। এবং ধরুন মেল করতে চাইছেন, কোনো গল্প লিখে পাঠাতে চাইছেন, kpodcast2023@gmail.com আপনারা পাঠাতে পারেন। তো চলুন ওনাকে কল করা যাক, দেখা যাক এই স্টোরিগুলো বা এই ঘটনাগুলো কেমন হতে পারে। প্রিয়া, কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি বলতে হবে না, তুমি বলতে পারো। কৌশিক বা কৌশিক দাও বলতে পারো। আচ্ছা। বলছি যে আজকে কি বিষয়টা একটু কথা বলবো, তাহলে ছোট করে যদি তুমি বলো, কারণ তুমি একটা পিশাচের ব্যাপারে বলছিলে, সেই ব্যাপারটা একটু যদি বলো। আমি আমারই জীবনে ঘটে যাওয়া একটা সেই যক্ষ পিশাচের ঘটনা বলতে চাই। ওকে, তো তুমি তোমার মতো করে স্টার্ট করো, ঠিক আছে? ঠিক আছে। আমার নাম প্রিয়া, আমি কোলাঘাটে থাকি। তো আমার সাথে একটা ঘটনা ঘটে যায়, তো সেটাই আমি এখন বলছি। তো আমি আজ তো ঘটনাটা প্রায় 2.5 থেকে 3 বছর আগেকার ঘটনাটা ঘটেছিল। তখন হোলির দিন আমরা হোলি খেলতে বেরিয়েছিলাম দুপুর বেলায়। ঘুরতে ঘুরতে অনেক দুপুর হয়ে গেছিল। তো 3টে নাগাদ আমি বাড়িতে আসি। তো হোলির সময় যেরকম হয়, বন্ধু বান্ধবীদের সঙ্গে বেরালে ভূত হয়ে বাড়িতে আসতে হয়। তো আমি ঠিক সেরকমই ভূতের মতন রং ঢেলে গায়ে জলে মাখামাখি হয়ে, বা গ্রামের দিকে আমাদের এপাশে তো একটু হোলির সঙ্গে অনেকে ইয়ার্কি করে গায়ে কাদা জল টলে ছোড়ে। তো ওরকম ভাবেই আমি ওই অবস্থায় ছিলাম। ওই জন্য আমি আর বাড়ির অ্যাটাচ বাথরুমে সেদিন স্নান করিনি। তো ওই দুপুর 3টে নাগাদই আমি কি আমাদের বাড়ির পাশে কলে স্নান করতে যাই। তো আমি কলের পাড়ের ওখানে আগে বিবরণটা দিয়ে দিই যে জায়গাটা কেমন। ওখানে কল ছিল, কলের মিনিমাম 10 হাত দূরে একটা পুরনো খুব বড় পুকুর ছিল, যেটা 25 থেকে 30 বছর কেউ ইউজ করেনি। তাই কারণে সেখান থেকে সকলে ময়লা ফেলেছে এবং পাড়া পুকুরে ভর্তি হয়ে গেছে। তো বুঝতেই পারছেন তাহলে জায়গাটা কি রকম হয়ে থাকতে পারে। 25-30 বছর যদিও ব্যবহার করা হয়নি। তো পুকুরের ঠিক পাড়েই ওরকমই একটা খুবই পুরনো আর বড় একটি খেজুর গাছ ছিল। তো এবারে সেই ঘটনায় আমি সেদিন স্নান করতে যাই হোলি খেলে। তো ওই পুকুরের ওখানটায় আমাদের আশেপাশের বাড়িতে এটা কোন সালের ঘটনা প্রিয়া? এইটা কোন সালের ঘটনা? এটা তো মিনিমাম 22 হবে। 22-এ? ওকে ওকে। তো ওখানে আমাদের বাড়ির আশেপাশে এখানে অনেকে মুরগি পোষে। তো ওই যে পানা পুকুরটা আছে না, ওখানে মুরগি, ওখানে অনেকে চড়ছিল আর কি, ঘুরছিল। তো আমি সেই সময় মুখে জাস্ট সাবানটা লাগিয়েছি। তো এরকম টাইমে আমি শুনতে পাই যে মুরগি ঝাঁপাঝাঁপি করছে বা ডানা ঝাপটানোর আওয়াজ। তো সেইটা শুনতে পেয়ে কি হয়েছে দেখার জন্য আমি মুখে জল দিই, এবং মুখে জল দিয়ে উঠে একটু পুকুরের সাইডটা দেখলাম যে একটা খেজুর গাছ থেকে একটা 4 থেকে 5 বছরের বাচ্চা, ভীষণ কালো। আমি ওর নাক মুখ চেহারা দেখতে পাইনি, জাস্ট আমি দেখেছিলাম একটা কালো অবয়ব একটা ছায়া মূর্তির মতন খেজুর গাছ থেকে নেমে এসে ওই পুকুরটা থেকে এসে প্রথমে হেঁটে আসছিল। তারপরে দেখি না 4 পায়ের মতন হামাগুড়ি দিয়ে আসছে। তো আমি এটা দেখে রীতিমতন ভয় পেয়ে যাই, এবং আমি ভাবছিলাম যে এটা কি। তো আমার থেকে জিনিসটা মাত্র 10 হাত দূরে ছিল। তখন আমি উঠে আর ভয় পেয়ে কলের পাশে একজনের বাড়ি ছিল, তো সেখানে আমি ওই ভিজে গায়ে স্নান করতে করতে সাবান নিয়ে ঢুকে যাই। তো ওনাদের বাড়ির লোক বলে, যাদের বাড়িতে আমি ঢুকেছিলাম, সেখানে ওরা বলছে যে কি হলো আর ভিজে গায়ে বাড়িতে ঢুকেছো। আমি তখন বললাম যে ওখানটায় না কি একটা যেন হামাগুড়ি দিয়ে আসছে কালো মতন। তো ওরা আমার কথায় হাসছিল, বললো যে কি চল দেখি কি আছে। তো ওরা বাইরে এলো, দেখলো সব স্বাভাবিক। ওখানে মুরগি বাচ্চাগুলো চড়ছিল, তারা ওখানে স্বাভাবিক মতনই ছিল, কেউ কোনো রকম ক্ষতিগ্রস্ত হয়নি। তো আমি বললাম যে এরকম ভাবে আসছে। তখন যাদের বাড়িতে ঢুকেছিলাম তিনি আমার ঠাকুমা হন। তো তিনি বললেন যে মুরগি চড়ছিল ওখানে, তো তাই জন্য সে ভাম হয় না,
আম বিড়ালের মতন, তো ও হুম হুম বলেছিল যে হুম হুম। ওটা আসছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমি ভাবলাম যে হ্যাঁ তাহলে আমার মনের ভুল। তো আমি মনের ভুল ভেবে সেদিন স্নান টান করে আমি চলে আসি। তো আমার সাথে মিনিমাম 2 থেকে 3 মাস কিছুই হয়নি, পুরো নর্মালি যেরকম সাধারণ দিন কাটাই সেরকম। বলার পরে আমি 3 মাস পরে আমার হঠাৎ জ্বর আসছে। আর জ্বরটা কখন আসছে? দুপুর 12টা থেকে পুরো ভোর পর্যন্ত জ্বর আসছে, ভোরবেলার পরে সব ঠিক। তো দুপুর 12টার পরে জ্বর আসছে, ওষুধ খাচ্ছি, কখনো ঠিক হচ্ছে, আবার সেই একই হয়ে যাচ্ছে। যখনই ওষুধ খাচ্ছি ঠিক হচ্ছে, আবারও একই হয়ে যাচ্ছে। তো এরকম করার পরে একদিন দুপুরবেলায় আমাদের বাড়িতে কেউ ছিল না। আমাদের বারান্দা থেকে আমাদের রুমটা মানে খানিকটাই দূরত্ব। আমার মানে বারান্দায়, মানে আমি রুমে বসলে বারান্দায় সবকিছু আমি দেখতে পাবো। তো একটা দুপুরবেলায় মিনিমাম 1:30 থেকে 2টো নাগাদ হবে ওরকম দুপুরবেলায় আমার মা কলে জল আনতে যায়, আর আমি ঘরে একাই বসেছিলাম। সেদিন আমার জ্বর ছিল। তো আমি দেখতে পাই মানে আমাদের বাড়ির যে গ্রিলের ভেতরে ঠিক বারান্দায় ওরকমই ঠিক যেমনটা আমি দেখেছিলাম হেঁটে বা হামাগুড়িতে জিনিসটা আসছে, তো সেই জিনিসটা দেখে না দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকার পরে আমি জাস্ট এক পলক দেখেছি, আমি কোনো নাক মুখ কিছুই দেখিনি আগের মতন, খালি দেখলাম একটা কালো অবয়ব বাচ্চার মতন ঠিক অনেকটাই কালো কুচকুচে দাঁড়িয়ে আছে। তো আমি তারপরে আবার চোখ ঘুরিয়ে দেখি, মুখটা ঘুরিয়ে দেখি কিছুই নেই। তো সেদিন আমি ভেবেছিলাম যে আমি জ্বরের ঘরে আছি। আমি অনেক হরর ফিল্ম দেখি, ভূতের আহাটারে দেখি, এইগুলোতে ভেবে আমি ভাবলাম যে আমার মনের ভুল। তো তারপরে আমি আবার কিছুদিন পরে জ্বর টর ঠিক হয়। তো এরকম করে ঠিক হওয়ার পরে অনেকদিন পরে ঠিক হয়েছিল আমার জ্বর। তারপরে মিনিমাম আরো 1 মাস থেকে 1.5 মাস পরে আবারও সেরকম জ্বর আমার হয়। তো দুপুর 12টার সময় আসছে আর ভোরবেলার মধ্যে জ্বরটা ঠিক হয়ে যাচ্ছে। এরকম করে শরীর আমার অসুস্থ হয়ে আসছিল। আবারও ঠিক সেম একদিন আমার জ্বরও হয়েছিল, জ্বরের সময় ছিল তখন আমার গায়ে। তো আমার মা আবারও ঘরে ছিল না, আমার ঘরে বলতে গেলে কেউই ছিল না। আমি আমার রুমে বসেছিলাম, আর ঠিক সেম জায়গায় গ্রিলের ভেতরে দেখলাম একটা করে চুপ করে জিনিসটা না ঠিক একই অবয়ব কালো রঙের ওখানটায় দাঁড়িয়ে আছে। তো আমি জিনিসটা দেখলাম, জিনিসটা না আমায় কিছু বললোও না, কিছু করলোও না, কিছুক্ষণের মধ্যে জাস্ট 2 সেকেন্ডের মতন ছিল। তারপরে আমি যে চোখের পাতা ফেলেছি জিনিসটাকে না আমি আর দেখতে পাইনি। তো আমি এইসব ঘটনা আমার মাকে বলি, আমার মা এসবে মানে বেশি বিশ্বস্ত করে না। মা ভেবেছে আমি হয়তো ভুল টুল দেখছি জ্বরের ঘোরে, বা আমি মনে মনে সবসময় মানে ভূতের বই টই দেখি, তো ওই হ্যালুসিনেশন মতন হচ্ছে। তো বলার পরে আমি একদিন রাতে আমার দিদিকে সব কিছু কথা বলি। তো আমার মা তো বিশ্বাস করে না, আমার দিদি তখন বলছে যে ঠিক আছে তাহলে এইসব কথা, আমার একটা মাসি আছে, তো সে মাসিকে জানানো দরকার। তো আমাদের নিজের মাসি, আমার নিজের মাসির বাড়িতে আমি সবকিছু গিয়ে বলি, এবং আমার মাসি বলেন যে আচ্ছা ঠিক আছে, তো ওর সাথে এইসব হচ্ছে যেখানে, আমি তোকে এক জায়গায় তারা মায়ের পুজো হয় সেখানে, মানে ভর ধরে না তারা মায়ের পুজোতে, আর ওখানে হ্যাঁ আমাকে হ্যাঁ নিয়ে হ্যাঁ, যাবে। মানে ওখানে যেখানে ওই নিয়ে যাবে, ওঝা টাইপের লোকেরা থাকে। হ্যাঁ হ্যাঁ ওখানে আমাকে নিয়ে যাবে। হুম। তো এটা কোথায়, শনি, কোলাঘাটেতেই? না না এটা হলো বাগনান। বাগনান? ও, হ্যাঁ এটা তো বাগনান, মেদিনীপুরের মধ্যেই পড়ে। না না বাগনানটা হাওড়া জেলার মধ্যে। ও, হতে পারে। হুম, তারপর? আমি বাগনানে মাসির বাড়িতে গেছিলাম, আমি হুম। আমার দিদি। তো শনি মঙ্গলবার করে যেখানে ভর ধরে শনি মঙ্গলবার যেতে হয়। তো আমি একদিন শনিবার দিন দেখে আমি আমার দিদির ঠিক টাইমে যাই। তো আমার মাসি কর্মজীবী, মানে বাড়িতে থেকেই জামা কাপড়ের ব্যবসা করেন আর কি। ঠিক আছে, এই কথাটা আমি কেন বলছি যে ব্যবসা করেন, সেটা মানে বুঝতে পারবেন ঘটনার সাথে। তো যথারীতি যেতে হবে সময় মতন, সন্ধে 6:30 থেকে মানে বসে আর কি, যিনি পূজায় বসেন তিনি ডেকেছিলেন। তারপরে আমরা, মাসি যখন আমায় বলেন যে আমরা এবার বেরোবো মা তারার মন্দিরের ওখানে, তো উদ্দেশ্যে আমরা বেরোনোর জন্য আমি যথাযথ রেডি হয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আমি রেডি হয়ে বেরোচ্ছি। আমরা মাসির ঘর থেকে বেরিয়ে জুতো পরছি, তো তখন একটা বিধবা করে মহিলা আসেন আমার মাসির বাড়িতে। তো সেই মহিলাটা এসে বলছেন, আমার মাসি যদি জামা কাপড় বিক্রি করেন, ব্যবসা করেন, তো সেই মহিলাটা এসে বলছেন যে আমার একটা শাড়ি দরকার। যদি সন্ধ্যেবেলার দিকে এসেছেন, মাসি হচ্ছে কাস্টমারদের ফেরাবেন না বলে ওই জন্য আমাকে বলছেন যে তুই একটু ওয়েট কর, আমি 5-10 মিনিটের মধ্যে এনাকে ছেড়ে আবার যাব। তো ওই মানে বিধবা মহিলাটি এসে বলছে যে আমার একটা কালো শাড়ি দরকার। তো আমার মাসি ওনাকে কালো শাড়ি দেখালো, তারপরে উনি বেরোলেন। আমরা ঠিক বেরিয়ে 2 পা হেঁটেছি, আবার আমার মাসির নাম ধরে পেছন থেকে দেখছি 2টো মহিলা ডাকছেন
দুটো মহিলা ডাকার পরে আমার মাসি মানে ঘরের বেশি আমরা উঠোনটাও পেরাইনি, তখন ওই দুটো মহিলা এসেছিলেন। তো আমার মাসি বলছে কি দরকার, তখন ওই দুটো মহিলা এসে বলছেন যে আমার কিছু জামা কাপড় লাগবে, খুবই আর্জেন্ট। তো আমার মাসি আবারও বললেন যে ঠিক আছে তুই দাঁড়া, এসেছি যখন সন্ধ্যেবেলা, আমি আর কাউকে ফেরাবো না। তো আবার আমি দ্বিতীয়বারের মধ্যে দাঁড়িয়ে যাই, আমার মাসির কাছ থেকে ওরা কেনে কিন্তু কালো রঙের ব্লাউজ কেনে। তো আমার মাসিরা তো এইসব জিনিস একটু বিশ্বাস করে, ওই জন্য বলছে, আমাকে বলছিলেন যে দেখিস মানা, নিশ্চয়ই কিছু গড়বড় আছে, পরপর দুজন এলো আর কালো জিনিস নিয়ে যাচ্ছে। তো এরকম 7-5 ভাবতে ভাবতে আমরা আবার বেরোলাম। বেরোতে বেরোতে আমরা কিছুটা পথ গেছি, তো কিছুটা পথ যেতেই দেখছি একটা মানে বেড়ালের চাইতে সাইজে একটা বড় একটা বেড়ালেরই মতন, ঠিক যেরকম বেড়াল হয় তার থেকে একটু বড়, দেখলাম কালো ছোপ ছোপ গায়ে আমাদের রাস্তার আগ কেটে বেরিয়ে গেল। তো যেরকম গ্রামে আমাদের প্রচলিত থাকে না যে হচ্ছে বেড়াল কেটে গেলে একটু দাঁড়িয়ে থাকতে হয় কিছুক্ষণ, মানে কেউ বলতে গেলে না আসলে গেলে। কুসংস্কার একটা আছে। হ্যাঁ, একটা সংস্কার আছে না যে দাঁড়িয়ে থাকতে হয়। একদম একদম। তো আমার মাসি আমার জন্য দাঁড়িয়ে গিয়েছিলেন ওখানটা, আমিও দাঁড়িয়েছিলাম। তারপরে হচ্ছে কিছুক্ষণ পরে থুতু ফেলে আবার মানে যেতে হয়। তো সেইভাবে আমরা আবার এগিয়ে গেছিলাম। তো দেখি আবার কিছুক্ষণ যাওয়ার পরে আর হচ্ছে মাসির ফোন আসে, আর ফোনটা আসতে আমার মাসি চলতে চলতে মানে আমরা যখন যাচ্ছিলাম তখন আমার মাসি হঠাৎ দাঁড়িয়ে যায়। তখন মাসি ফোনে কথা বলে ফোনটা রেখে দেয়, আর আমি বলছিলাম যে কি হলো মাসি যাবে না? মাসি বলছে দেখ আমার একটা বান্ধবী ফোন করে বললো যে আজকে নাকি পুজো হচ্ছে না, কোনো কারণে বন্ধ। তো আমি বললাম তাহলে কি করবে? মাসি বলছে চল, এতদূর এসেছি যখন একবার ঘুরেই তো আসি মায়ের মন্দিরে। তো সেই মতন আমি আর মাসি গিয়েছিলাম। তো গিয়েও সত্যিই ঘটনা দেখলাম যে আজকে কোনো পুজো হচ্ছে না। যিনি পুজো করেন তিনি তো একজন মহিলা, আর তিনি মানে তেনার ওই সময় অসুখ ছিল আর কি, বুঝতেই পারছেন কিসের অসুখ চলছিল আর কি। আর ওই জন্য তিনি মানে আম্বাবচি এরকম কিছু ব্যাপার। হ্যাঁ ঠিক আছে, আর ওই জন্য হচ্ছে তিনি 7 দিন টানা পুজো বসতে পারবেন না। মাসির বাড়িতে তো আমার 7 দিন থাকা সম্ভব না। তো ওই জন্য মাসি আমাকে আর একটা, যার কাছে আমি প্রথমে গেছিলাম সে হচ্ছে তিনি হচ্ছে তারা মায়ের পুজো করেন। আর তারপরে আবার ওখান থেকে কিছু কাজ না হয়, মাসি আমাকে যার কাছে পাঠিয়েছিল মানে তিনি তান্ত্রিক, বুঝতে পারছেন, তিনি একটা তান্ত্রিক ওঝার মতো, ওনার কাছে পাঠিয়েছিলেন। তিনি মহিলা তান্ত্রিক একজন, যিনি তারা মা তিনি মহিলা, ওকে, আর যিনি তান্ত্রিক ওঝার কাছে পাঠিয়েছিলেন তিনি একজন পুরুষ মধ্যবয়স্ক। ওকে ওকে। তারপর তো ওনার কাছে গেছিলাম, ওনাকে আমি সবকিছু খুলে বললাম। তো উনি বললেন যে হচ্ছে ওইটা হচ্ছে জলের যজ্ঞ, আর হচ্ছে সেইটা আমাকে নাকি দৃষ্টি করে রেখেছে বা আকর্ষণ করে রেখেছে। তো আমি বললাম যে এটা তাহলে কি উপায় হবে? যে একটা কবচ লাগবে, তো এই কবচটা তোমাকে পড়তে হবে। তো আমি বলেছিলাম যে ঠিক আছে আমি কবচটা নেব। আর তারপরে হচ্ছে কি আমি বলেছিলাম আমাকে ওরকম শনি মঙ্গলবার করে আসতে বলেছিলেন। তো অনেকটা টাইম হয়ে যাবে শনি মঙ্গলবার, তো আমার কাছে সময় উঠছিল না বলে আমি আবার পাকনান থেকে কোলাঘাটে আমার বাড়িতে চলে আসি। তো কবচটা নেওয়া হয়নি। তো ওরকম করে আবার আমি জানি যে আমার সাথে সেরকম বেশি কিছু হয়নি ভয়ে, ওই জন্য আমি ঘরে নিশ্চিন্তে একটু মানে ছিলাম 2-1 দিন। তারপরে একদিন রাত্রিরে আমি ঘুমিয়ে আছি, তো দেখছি কদিন ধরে আমার ঘুম ঠিক রাত 11টা থেকে ভোর 3টে পর্যন্ত, মানে যে ব্রহ্ম মুহূর্ত পর্যন্ত আমার ঘুম হচ্ছিল না। রাত্রি 11টা থেকে 3টে পর্যন্ত, তারপরে 3টে 10-15 করে আমার চোখে খুব ঘুম আসছে। এরকম করে কয়েকদিন যাবত যায়। আমার মাকে আমি বলি, তো আমার মা বিশ্বাস করেন না এইসব কথা। তো একদিন কি হয়, আমি ঘুমিয়ে আছি আর আমি স্বপ্নে দেখি একটা মানে ছেলে বা পুরুষ ওরকমই হবে, আর ওনার মুখটা চারিদিকে অন্ধকার, সেখানে একমাত্র আমি দাঁড়িয়ে আছি। আর ওই ছেলে বা পুরুষের মুখটা মানে অর্ধেক আছে, ধর পর্যন্ত আছে, আর কোনো শরীরের অংশ নেই। চোখ দুটো মানে অনেক পুরো রসগোল্লার মতন একদম বড় বড় লাল লাভার মতন, রক্ত জবার মতন চোখগুলো জ্বলছে, আর পুরো আমার যেন মুখের সামনে মুখটা আসছে। তো আমি এরকম করে মানে যা স্বপ্নে দেখেছি, তো আমি ভয়ে কেঁদে চিৎকার করে উঠি। তখন আমার মা বলছে কি হলো? তখন আমার মা আমার বুঝতেই পেরেছে যে আমি কিছু ভয়ে স্বপ্নে দেখে কেঁদে চিৎকার করে উঠেছি। তো আমার মা সেদিন আমাকে জোর করে আবার বললো যে ঘুমা, কিছু হবে না বলে আমি সেদিন যা করে রাতটা কাটাই। তো আমার মা সবকিছু এবার ভালো করে বুঝতে পেরেছে যে আমার সাথে কি হচ্ছে না হয়নি। তো তারপরে বলার পরে আমাদের কোলাঘাটে আর একটা ওঝার বাড়িতে নিয়ে গেছিলেন, ঠিক আছে।
আদা কোলাঘাটে আর একটা হুম। ওঝা ছিল, তো তেনার কাছে নিয়ে গেছিলেন আমাকে। তো সেই ওঝার কাছে গিয়েছিলাম আমি রাত্রিবেলায়। ওনার তো সবসময় টাইম হয় না, ওনার একটা দোকান আছে, তো আমাকে মা রাত্রিবেলায় নিয়ে গেছিলেন, রাত্রি 9টা 9:30। কি বলবো, বিশ্বাস হয়তো হবে না, আমরা তো গিয়েছিলাম, আমি গিয়ে মানে জাস্ট দরজাটা আমার মা আর আমি খুলেছি, তো আমাদের দেখে উনি ওঝাটা বলছেন যে তোমরা এখন ঢুকবে না এখানে, আর তোমরা কালকে দুপুরবেলা আসবে, আর তোমাদের যেই সিচুয়েশন সেই সিচুয়েশন নিয়ে এখন এখানে একদমই ঢুকবে না, প্রবেশ করবে না, তোমরা রাত্রিবেলায় কেন এসেছো, তোমাদের যেই অবস্থা তোমরা দুপুরে আসবে। তো এইসব জিনিস দুপুরে হয়, তো আমাদেরকে গেট থেকেই মানে আমাদেরকে এক কথা বলতে গেলে আমাদেরকে পাঠিয়ে দিল, আমাদেরকে আর পা দিতে দেয়নি ওনার ঘরে। তো কথা মতন আর কি হচ্ছে কি আমরা পরের দিন দুপুরবেলা মিনিমাম 3টে থেকে 3:30 নাগাদের মধ্যে যেতে বলেছিল, তো গিয়েছিলাম। তো যাওয়ার পরে আর আমরা ওনার বাড়িতে ঢুকলাম, আর উনি আমাদের একটা আসনে বসতে দিয়েছিলেন, মাকে একটা আমাকে একটা। তো উনি তখন আমাদেরকে সরাসরি বললেন যে এই জিনিসটা কিভাবে হচ্ছে কি আমার কাছে এসেছে না আসেনি, আপনি দেখি না কিছুটা বলছেন আর সেটা আমার সাথে ঠিক মিলে যাচ্ছে, ঠিক আছে। আর ওই জিনিসটা কেমন আমার সাথে, মানে কেমন মিলছে প্রিয়া, একটু বলবে, একটু ডিসক্রাইব করবে ব্যাপারটা একটু? হ্যাঁ কেমন মিলছে, যেরকম ধরুন আমি হচ্ছে স্নান করছিলাম, স্নান করতে করতে আমি তো ভয় পেছন ঘুরে এসেছিলাম না, আর মানে ওনারা বলেন হুম। যে কোনো কিছু ভয় জিনিস পেলে পেছন হুম। না ঘুরতে, একদম। তো আমি আমি পেছন ঘুরে যেতে দৌড়ে এসেছিলাম না, আর ওই জন্য ও। ওনার দৃষ্টিতে রয়ে গেছিল, ঠিক আছে। আর হচ্ছে তারপরে হচ্ছে যদিও আমি এখন অবিবাহিতা যুবতী, আর ওইসব জিনিস নাকি হচ্ছে বেশি অবিবাহিতা যুবতী মেয়েদেরই মানে একটু নজরে রাখে। বেশি আকর্ষণও থাকে। হ্যাঁ, এবার আকর্ষণ যদি থাকে, মানে এটা হয়, এটা অবিবাহিত থাকলে বা কারোর ধরনের পিরিয়ডস থাকলেও সেই হ্যাঁ সময়টাও একটু ধরার চেষ্টা করে এরা। ধরার তারপর? চেষ্টা করে। তো তারপরে আমি গিয়েছিলাম, উনি আমাকে নিজের থেকে বলছেন যে, তো বলছে আমাকে নিজে থেকে বলছেন আসলে বস করিয়ে যে আর তুমি আর হচ্ছে কি অত দুপুরবেলা এরকম ফাঁকা জায়গায় স্নান করলে কিভাবে, আর তুমি তো জানোই আমাকে মানে ওখানে সামনাসামনি ঘর তো পাশাপাশিতে, আর মানে উনি জানেন যে পুকুরটায় মানে অনেক কিছু মানে কাহানি আছে ঘটনা আছে, তো উনি আমাকে বলছেন যে এত কিছু শুনেও কিভাবে তোমরা ওই এখানে স্নানটা করতে গেলেন, এইভাবে বকাবকি করছেন। তারপরে আমার মনে প্রশ্ন হচ্ছিল যে আমার কাছে তো কোনো কিছু কবস্থাপই ছিল না, আর হচ্ছে আমাকে কিছু অ্যাটাক কেন করেনি, এই প্রশ্নটা আমার মনে জেগেছিল। তো তখন হচ্ছে যেই ওঝাটা ছিলেন মানে যিনি ছিলেন না তান্ত্রিক মানুষটা, তো উনি আমাকে বলছেন যে হুম। আমি যখন জিজ্ঞাসা করলাম যে আচ্ছা ওই জিনিসটা তো আমার কিছু ক্ষতি করছে না আর আমাকে খুব ভয় লাগছে, বলছে দেখো ক্ষতি যেকালে করছে না তার মানে কোনো কারণ আছে। আমি বলছি কি কারণ, বলছে তুমি নিশ্চয়ই কিছু সকাল সন্ধ্যে কিছু ভগবানের জিনিস পাঠ করো, ওই জন্য সেই মানে যে পজিটিভ এনার্জিটা আছে পাঠ করার ফলে, হুম। ওই জন্য ওই নেগেটিভ এনার্জিটা আমার কাছে আসছে না। মানে তোমাকে খালি মানে স্বপ্নে দেখা দিচ্ছে, মানে স্বপ্নে আর দূর থেকে, দূর থেকে, এমনি তোমার কাছাকাছি বা কোনো রকম মানে শারীরিকভাবে কোনো না অসুবিধা না বা এরকম কিছু হচ্ছে না? না এরকম কিছু হচ্ছে না। ওকে, তো তারপর? তো আমি সবকিছুটা খুলে বললাম। তো উনি বললেন যেরকম আমি বলছি না যে আমার কিছুটা উনি হুবহু বলে দিচ্ছিলেন। তো আমি এখানে মানে দিনের বেলা স্নান করে আমি হচ্ছে কি গীতা পড়ি, কখনো হনুমান চালিসা পাঠ করি, ওই জন্য উনি যে বলছেন আমি যে ঠাকুরের বা ভগবানের কিছু জিনিস একটা মানে পাঠ করি, ওই জন্য উনি আমার কাছে ওই জিনিসটা আমার কাছে ঘেঁষতে পারছিল না ওই পজিটিভ এনার্জির জন্য, ঠিক আছে। তো এরকম বলার পরে বললেন যে ঠিক আছে আজকে রাতটা যেভাবে হোক মানে কাটাতে হবে, আর কালকে এসে মানে উনি একটা কবজ দেবেন বলেছিলেন। তো সেই মতন করে সেদিন রাত্রেবেলা এসেছিলাম, যেহেতু স্বাভাবিক আমার কাছে আসতে পারছে না, কিছু করতে পারছে না, খালি ভয় লাগছে। তো সেই দিন রাত্রে আমি আমার দিদি এক জায়গায় ঘুমিয়েছিলাম এসে, আর আমি মনে মনে ভেবেছিলাম যে একটা রাতেরই তো ব্যাপার আর এমন কিছু হয়তো হবে না, কিন্তু তারপরে আমি জেগে জেগে মোবাইলটা ঘাঁটছিলাম, ফেসবুকে স্ক্রল করছিলাম। তো ঠিক এরকম ঠিক 11:30 থেকে 12টা হবে, দেখছি আমাদের মানে বারান্দায় যে গ্রিলের বাইরে মানে একটা বাচ্চা ছেলের মতন এরকম করে মানে হেঁচকি বেড়ে কাঁদে, এরকম করে না কাঁদলো ঠিক 3 বার। তো আমি মানে ফোনটা অফ ফুপিয়ে কাদা করে, যেটাকে বলে? হ্যাঁ মানে অনেক কষ্টে হ্যাঁ, এরকম হ্যাঁ, করে হ্যাঁ। ফুপিয়ে কাঁদছে গ্রিলের হুম, বাইরে। হুম, হুম। তা আমি চট করে ফোনটা বন্ধ করে বুকের মধ্যে ফেলে ঘুমানোর নাটক করি। তো ঠিক তার 1 থেকে 2 মিনিট পর আমি ভাবলাম দূর এরকম কিছুই না, আর যত ভয় পাবো তত পেয়ে বসবে।
তো আবার আমি ফোনটা অন করে ফেসবুকটা খুলে স্ক্রল করছিলাম। তো স্ক্রল করতে করতে হঠাৎই আমার তো খুবই লম্বা চুল, ঠিক আছে, আমার অনেকটা লম্বা চুল। তো মানে বিছানার আমি ঘুমিয়ে থাকলে না বিছানার নিচেও অনেক সময় চুল লুটিয়ে যায়। তো ওরকম চুলটা আমার ওই দিন কোনো মতে মানে চুলটা বিছানার নিচে লুটিয়ে গেছিল। তো আমি অনুভব করি আমার চুলে না টান আসছে, মানে 2 থেকে 3 বার আমার চুলে টান এসেছে। তখন আমি আর নিজেকে না রাখতে পেরে, ভয়ে আতঙ্কে না রাখতে পেরে আমি জোরে করে চিৎকার করে উঠেছি। তখন আমার দিদিও ভয় পেয়ে উঠে গেছে। তো উঠে আমি রীতিমতো কান্নাকাটি করছিলাম। তো আমার অবস্থা দেখে সেই দিন আমাদের বাড়িতে আমার মা, বাবা, আমি, আমার দিদি, আমরা, আমার ছোট বোনও আছে, আমরা মিনিমাম 5 জন আমরা সব একই বিছানায় একই রুমে ঘুমিয়ে পড়ি সেই দিন। তো যা হোক করে সেই রাতটা আমাদের কাটানো হলো। তো তারপরের দিনে আমি কবচ আনতে গিয়েছিলাম, যে আমাকে যেরকম করে ডেকেছিলেন উনি, আমি গিয়েছিলাম। তো দেখলাম উনি আমাকে একটা শিকড় দিয়ে মানে কবচ তৈরি করে দিয়েছিলেন, ঠিক আছে। ওই কবচটা দিতে আর আমাকে এইটাও বলেছিলেন যে আমি কোনোদিন জানো না পুকুরে স্নান বা নদীতে স্নান তো দূরের কথা, আমি কোনোদিন নদী বা পুকুরের ধারে না যাই। তো ওটা হয়েছিল। তারপরে কবচটা নেওয়ার পরে তারপরে আমি আস্তে আস্তে আমার সাথে আর কোনো জিনিস হয়নি, আর দেখতেও আমি পাইনি কবচটা পরার পরে কোনো জিনিস। তারপরে মিনিমাম 1টা বছর পরে আমি সবকিছু ভুলে যাই, যেরকম সময়ের সাথে তাল মিলিয়ে সব মানে ওইসব জিনিসগুলো আমি ভুলে গিয়েছি। মানে প্রিয়া, তোমার এইটা ওই যে ইনসিডেন্টটা হলো যখন তোমরা 5 জন একসাথে এক ঘরে মানে রাত কাটিয়ে নিলে, হ্যাঁ। তারপর থেকে তোমাদের আর কোনো প্রবলেম হয়নি? না, তারপরের দিনই তো আমি গিয়ে কবচটা ও, পরেছিলাম না। কবচটা পরে নিয়েছিলে তুমি, হ্যাঁ। হ্যাঁ, কবচটা মানে আমি তারপর পরে থেকে আর কোনো রকম প্রবলেম হয়নি কবচ নেওয়ার পর? না, কবচটা নেওয়ার পর প্রবলেম হয়নি, কিন্তু উনি আমাকে যে সাবধান করেছিলেন আমি কোনোদিন নদীতে বা পুকুরে স্নান তো দূরের কথা, আমি ওদের ধারের কাছেও যেতে পারবো না, ঠিক আছে। তো 1 বছর আমার সাথে কিছু হয়নি। তো আমাদের এখানে তো পুকুর নেই, আমাদের এখানে এবার এটা হচ্ছে 2023-এর ঘটনা। হ্যাঁ, কোনো পুকুর এখানে কিছু নেই। তো নদী আছে, স্নান করতে যায় না। তো আমি মাসির বাড়িতে একদিন, আমাদের মাসির বাড়িতে যে দোলের পরে পঞ্চম দোল হয় না, ঠিক 1 বছর পরে এই দোলে হয়েছিল আমার সাথে সবকিছু ঘটনা। এই দলে ঘটনা ঘটেছে? না মানে বললাম যে 2023-এর যে ঘটনাটা। 2022-এ যে ঘটনাটা ঘটেছিল, হ্যাঁ 1 বছর পর 2023-এ আবার হোলি এসেছিল না। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। মাসির বাড়িতে পঞ্চম দোল খুব বড় করে হয়। ও, মানে রাধাকৃষ্ণ যে পুজোটা হ্যাঁ বলতে গেলে। হ্যাঁ, ওই পঞ্চম দোলে আমি গিয়েছিলাম। তো পঞ্চম দোলে পঞ্চম গিয়েছিলাম দোলটা কি একটু বলবে ছোট করে, যদি মানে কথার মাঝখানে দিয়ে রাখো? হ্যাঁ, আমি এটা জানি না, এটা একটু যদি অনেক দর্শকও আচ্ছা, জানে না। হ্যাঁ, পঞ্চম দোলটা আমিও মানে গিয়ে প্রথম দেখেছিলাম। পঞ্চম দোলটা হচ্ছে রাধা কৃষ্ণের আর একটা উৎসব পালন করা হয়, প্রতি সন্ধ্যাবেলায় হচ্ছে কীর্তন হয় ওখানে। আর হচ্ছে যেদিন বিসর্জন হবে রাধা কৃষ্ণ, সেই দিন ও, বলে রাধাকৃষ্ণ বিসর্জন হয় মানে মাটির মূর্তি? হ্যাঁ, আর মাসির বাড়িতে আরে দেখলাম বাবা, নদীতে। আমি তো জানি মানে না যে স্থাপিত না এটা? না না, স্থাপিত না, এমনি বাহ মানে নতুন তুলেছিলেন, ঠিক আছে। বাহ, এটা আমি নতুন শুনছি, কারণ বেশিরভাগ রাধাকৃষ্ণ তোমার পাথরের হয়, মন্দিরে স্থাপিত হ্যাঁ থাকে অলরেডি। হ্যাঁ। তো বাহ। তো এরকম হওয়ার পরে ওখানে মানে লাস্ট দিনে যেদিন পুজোর শেষ দিন বিসর্জন হবে, সেদিন দুপুর থেকে সবাই আমরা অনেক মাসির বাড়ি থেকে এনজয় করি, হোলি খেলি। তো আমার মাসির বাড়িটা গ্রামে, বাগনানের গ্রাম। তো তো ওখানে আমার মাসির বাড়ির পেছনে পুকুর, আশেপাশে সব জায়গায় পুকুর, বলতে গেলে অলরেডি মাসির যে বাড়িটা পুকুরের মাঝখানে আর কি। তো এখন কি হয়েছে, হোলি খেলে এসেছি, অনেক রং টং খেলেছি, আবির টাবির মাখা। তো আমি ভুলে গিয়ে আর কি পুকুরে আবার স্নান করতে আমার মাসির মেয়ের সাথে, মামার মেয়ের সাথে, সকলের সাথে গল্প করতে করতে একদম ব্যাপারটা মাথা থেকে বের করে আমি কি করলাম, আবার হচ্ছে পুকুরে স্নান করতে নামি। তো যথারীতি পুকুরে স্নান করে যখন আমি উঠে আসছি, তো তখন আমার হাত থেকে তাবিজটা অটোমেটিকলি পড়ে গেছে। হান বাঁধানো ঘাট ছিল তো, আর অটোমেটিকলি বাপরে। তাবিজটা পড়ে ঠিক আমার পায়ের কাছে পড়েছে। তখন আমার যখন তাবিজটা খুলেছে আর আমার পায়ের কাছে এসে লেগেছে, মানে চট করে নজরটা আমার হাতে গেছে। তো তখন ভাবছিলাম, তখন আমি আমার বুকে হাত দিয়ে বলছি, হে ভগবান, আমার কি হয়ে গেল। তো আমার মাসির মেয়েরা বলছে, কি হলো কি হলো, আমি বলছি আমার কবচ খুলে গেছে। বলতে ওরা সকলে মিলে কবচ খুঁজতে খুঁজতে আমি খুঁজলাম, তারপরে দেখি আমার তো পায়ের কাছে একদম পড়েছিল। তো আমি হাত দিতেই পেয়ে যাই। তো কবচটা আবার আমি নিয়ে চটপট করে স্নানের ঘাট থেকে উঠে এসে আবার মাসিদের ঘরে এসে গাটা মুছে, আর যে কাঠটা ছিল সে কাঠটা তো কেটে গিয়েছিল। তো
তো আমি আবার ভালো কাঠ দিয়ে মোটা সুতো দিয়ে আবার আমি আমার কবচটা হাতে পরে নিই। তো পরে নেওয়ার পরে সেই দিন আমি মাসির বাড়িতে ঘুমিয়েছিলাম। তো আরেকটা মানে বাচ্চা কি একটু মাঝবয়সী একজন আমার স্বপ্নে এসে বলছেন যে, আর যিনি আমাকে তাবিজ দিয়েছিলেন, ঠিক আছে, তিনি মানে বলছেন যে আর যেন কখনো বা কোনো দিন কোনো মতে আমি যেন পুকুরে না যাই। ঠিক আছে, এটা আমার স্বপ্নে এসে যিনি কবজ দিয়েছেন তিনি আমাকে যেন বলছেন, আমি এই স্বপ্নটা দেখেছি। তো আমি এটা স্বপ্নটা এটা দেখেছি। মানে স্বপ্নে এসে যে মানুষটা তোমাকে বলছে, তুমি তখন ওর মাসির বাড়িতেই? হ্যাঁ, আমি তখন আমার মাসির বাড়িতেই। বাপরে! তো স্বপ্নে উনি এসে বলছেন যে আর কোনোদিন পুকুরে না নামা হয়, কোনো মতে না ধারে কাছে যাওয়া হয়, যিনি কবজটা দিয়েছে। আর যে বাচ্চা বা মাঝবয়সী যিনি যার কথা বললাম আমি না গল্পের মাঝে, তো দেখছি আর উনি হুম বলছেন হুম আর ওনার হুম পিছনে, ঠিক ওনার পিছনে ওরকম মাঝবয়সী বা ছোট্ট বাচ্চার মতন একজন মানে হুম দাঁড়িয়ে, মানে কিরকম একটা মানে হাসি দিচ্ছে, মানে খুব মানে কিরকম একটা রেগে বা দুঃখে একটা হাসি দেয় না, হুম 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 বাঁকা হুম ঠোঁটে, হুম। এরকম না ওনার পেছনে দাঁড়িয়ে না হাসছে। বাহ! তো আমি ওই দিন দুপুরে মানে এই তোমার রাত্রিবেলা, স্বপ্নটাও এত স্পষ্ট ছিল? হ্যাঁ, তো আমি উঠে যাই, উঠে আবার দিদিকে ডাকি, ডেকে আমি টয়লেটে যাই, টয়লেট থেকে এসে জল খেয়ে আবার ঘুমিয়ে পড়ি। তো ঘুমিয়ে পড়ার পরে সেদিন রাতটা কেটে যায়। তো তারপরের দিন আমি বাড়িতে আসি, তো সেম, পুরো সেম ঘটনা, আমার মা পুরো সেম স্বপ্নটা যেরকম আমি দেখেছিলাম না, সেম আমার মাও দেখেছে। তো আমি বাড়িতে এসেছি, আমার মা বলছে যে জানিস আর আমি এরকম স্বপ্ন দেখেছি, তোকে যে দাদুটা তাবিজ দিয়েছিল সেই দাদুটা আমার স্বপ্নে বলছে যে ও কোনোদিনও যেন না পুকুরে নামে, পুকুরে স্নান করে। আর ওনার পিছনে কিন্তু ওই মানে বাচ্চাটা বা মাঝবয়সী যে ছিল না ছেলেটা, দেখি না ঠিক সেরকম সেম হুম। পেছনে দাঁড়িয়ে ছিল। তো আমার মাও সেম কথা বলে সেম স্বপ্ন দেখেছে, আমাকে বলেছে। আমি তো দিদিকে বলেছিলাম আগে, আমার দিদিও বলছিল যে হ্যাঁ আমি ওরকমই সেম স্বপ্নটা দেখেছি। হুম। ঠিক আছে, তো জানি না এটা আমার সাথে এখনো কবজটা কি সারা জীবন পড়ে থাকতে হবে নাকি আমার সাথে এটা খুললে কি হবে না হবে। তখন আমি পুকুরে গিয়েছিলাম, বললাম তো যে আমার সাথে কি ঘটেছিল। হুম হুম হুম। মানে এটাই তোমার ঘটনা ছিল, আর এটা এখনো তুমি তাবিজটা পরে আছো এখনো? হ্যাঁ, আমি এখনো তাবিজটা পরে আছি। তারপরে হচ্ছে বললাম না যে আমার মাসির বাড়িতে হুম হচ্ছে হুম কি হুম। পুকুরের মাঝখানে আর কি বাড়িটা। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওখানে ওখানে গেলেই আমার মানে জ্বর আসে। ঠিক আছে, ওখানে ওখানে গেলে জ্বর আসে, আবার যখন আমি আমার বাড়িতে চলে আসি তখন আমি আবার কিন্তু স্বাভাবিক হয়ে যাই। এই বাবা! তুমি তাহলে মাসির বাড়ি অনেকদিন হয়ে গেছে যাওনি আর? না, আমি সেরকম ভাবে যাই না, আমি যাই এবং চলেও আসি তাড়াতাড়ি। হয়তো সকালে গেলাম, দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে আসি, এরকম। বাপরে! ভালো লাগলো প্রিয়া তোমার এই ঘটনাটা। এখনো আমি চাইবো যেন তুমি ভালোভাবে থাকো। তোমার এখন কোনো রকম প্রবলেম নেই? না, এখন কোনো রকম আমার প্রবলেম নেই। আমি হুম মানে সব থেকে আমার জীবনে যেটা পছন্দ করি আমার ঘুম। যেটা হুম আমার রাত হুম। 11টা থেকে ভোর 3টে পর্যন্ত আমার যে ঘুমটা হচ্ছিল না, হ্যাঁ, সেটা এখন মানে আমার হয়। এখন ঠিক আছে, ভালোভাবে একটু ঘুমাতে পারো। হ্যাঁ। আর মানে যতদিন আমি কবজটা মানে নিয়েছিলাম না হুম না, হুম 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 ততদিন তো আমার ঘুম হচ্ছিল না। আর যেই দিন আমি কবজটা পরে রাত্রিবেলায় মানে ঘুমোই, হুম দুপুর বেলায় দিয়েছিল তো কবজটা, তো সেই দিন রাতে আমি যখন ঘুমোই, হুম ঠিক রাত 9টা থেকে 9:30টার মধ্যে আমি ঘুমিয়েছিলাম। আর হুম। আমার মানে ঘুম ভেঙেছে 5:30 6টার সময়। বাপরে! এখন তোমার কি মনে হয় যে এখনো কি সেই বিষয়টা রয়েছে, বা এখনো কোনোভাবে অ্যাটাক করতে পারে? তোমার মনে হয় কি? হ্যাঁ, হ্যাঁ, কারণ হচ্ছে আমি এখনো তো আশেপাশে পুকুর পাড়ে বা নদীর হুম পাড়ে টাড়ে গেলে তো হুম। আমার গা ভার হয় আর জ্বর চলে আসে, বাবা! বাপরে! এরকম। তুমি কোনো ডাক্তার দেখিয়েছিলে যে তোমার ঘুম আসছে না, বা প্রথমে কি এরকম কোনো রকম তুমি বলছিলে যে আমি ওষুধ খাচ্ছি ঠিক হচ্ছে আবার হ্যাঁ, আসছে, হ্যাঁ, তো তারপরেও কি কোনো ডাক্তার দেখিয়েছিলে যে আমার ঘুম আসছে না কেন, বা এরকম ব্যাপারে? আমার তো জ্বর আসছিল, তো ডাক্তার বলছিল যে আমি ঠিক টাইমে খাইনি। হুম আমার হুম হুম। ঠিক মতো আমার ঘুম হচ্ছিল না। খাওয়ার থেকে বড় একটা মানুষ যে ঘুমোতে না পারলে তার শরীরটা ভীষণই অসুস্থ হয়ে যায়। ঠিক আছে, সেটা এবার ঠিকই। আমি ঘুমোতে পারছিলাম না, আমার চোখ মুখ ঢুকে যাচ্ছিল, কালো স্পট পড়ে যাচ্ছিল। থ্যাংক ইউ এই ছিল প্রিয়া, ঘটনা। থ্যাংক ইউ ধন্যবাদ সো দাদা। মাচ। সো থ্যাংক ইউ সো মাচ। তো ঠিক আছে, থ্যাংক ইউ, গুড নাইট। গুড নাইট। ঠিক আছে।
তো অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, এবং ভূতরে কলকে আরও এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইবটা টিপে দেবেন এবং বেল আইকনটাও টিপে দেবেন। ধন্যবাদ, শুভরাত্রি।